আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের অনুরোধে রেনাটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তবে রেনাটা নিয়ে এর আগে আমার ভিডিও ছিল, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি কমেন্ট বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখব। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে রেনাটা আসলে কোম্পানি হিসেবে কেমন। তার আগে আমরা রেনেটার যে প্রাইস চার্ট সেটা একটু লক্ষ্য করি, যেটার এখন মূল্য কত এবং এর পূর্বে কত ছিল। এখন যদি আমরা দেখতে পাই যে রেনেটার বর্তমান মূল্য হচ্ছে 499.90 পয়সা, প্রায় 500 টাকা, এবং সেটা আপনার বেশ কিছুদিন ধরেই প্রাইসটা এখানেই রয়েছে। যদি ধরা যায় যে জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এই রেঞ্জের মধ্যেই রয়েছে, এবং হঠাৎ এখানে আমরা একটা প্রাইস ফলিং লক্ষ্য করি। সেটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি, মানে ডিসেম্বর মাসে, যেখানে ডিসেম্বর মাসের 29 তারিখে প্রাইস ছিল 660 টাকা, সেখানে জানুয়ারি 29 তারিখে প্রাইসটা চলে আসলো হচ্ছে প্রায় 500 টাকা। ইতিপূর্বে কিন্তু একটা আপনার ডাউন ট্রেন্ড ছিল, যেখানে প্রায় 797 এরকম ছিল। ইতিপূর্বে কিন্তু আরও প্রাইস বেশি ছিল, অর্থাৎ আরও পূর্বে যদি লক্ষ্য করি, যেমন 2022 সালের মার্চ মাসে এটার ভ্যালু ছিল 1395 টাকা, 1355 টাকা। এখানে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট, মানে এখানে 1460 টাকা থেকে 1310 টাকা, এটা হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ তারা যে স্টক ডিভিডেন্ড ঘোষণা করে সেই হিসাবে প্রাইসটা এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। আর ক্যাশ ডিভিডেন্টেরও মূল্য অ্যাডজাস্ট হয়, তবে সেটা খুব কম হয় আর কি। ক্যাশ ডিভিডেন্টের এত ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু স্টক ডিভিডেন্টের ক্ষেত্রে এটা ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। একসময় এটা 1470 টাকার উপরে ছিল, যেটা হচ্ছে সেপ্টেম্বর 2021। ইতিপূর্বে প্রাইস অত ছিল না, তবে এখানে এটা হচ্ছে সর্বোচ্চ ছিল আর কি, 1470-এর উপরে। তো এখন প্রশ্ন হলো যে এই যে মূল্যটা হঠাৎ এভাবে কেন ডাউন ট্রেন্ড হচ্ছে, আমরা এটা বোঝার চেষ্টা করব। অনেকে এটাই অনুরোধ করেছেন যে রেনেটার প্রাইস কমে যাচ্ছে কেন, সো আমরা এটা বোঝার চেষ্টা করব যে এটা কেন কমে যাচ্ছে। তো এটা কেন কমে যাচ্ছে এটা জানতে হলে আমাদেরকে আগে যেতে হবে যে এটার ফান্ডামেন্টাল যে কিছু তথ্যগুলো, এখানে কি ধরনের আপনার ব্যতিক্রম রয়েছে বা কি কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে আর্নিংসগুলা, ইপিএস যেটা আর্নিং পার শেয়ার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এবছর কম রয়েছে। একটু বড় করে দিলাম আপনাদের স্বার্থে আর কি। যেটা দেখা যাচ্ছে যে গত বছর যেখানে প্রথম কোয়ার্টারে ছিল 8.89, মানে 8.90 প্রায়, সেখানে এবার প্রথম কোয়ার্টারে রয়েছে 5.19 পয়সা। দ্বিতীয় কোয়ার্টারে ছিল 7.68, এবার হচ্ছে 5.64, মানে এগুলা কম। তো এখন পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ওদের মানে আসছে, রিপোর্ট আসছে আর কি। তো আমরা প্রথমে যেটা পেলাম যে তাদের আর্নিংসটা কম রয়েছে। আর দ্বিতীয় আরেকটা কারণ আমরা যদি একটু লক্ষ্য করি, তাদের যে শেয়ার হোল্ডিং, যেমন ডাইরেক্টর শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ নেই, 51.29%, এটা প্রথম থেকে এখন পর্যন্ত। আচ্ছা, এবার যদি পাবলিক যাই, পাবলিকের হোল্ডিংয়ে তেমন কোনো চেঞ্জ নেই, তবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না। ইনস্টিটিউশন দেখেন, ইনস্টিটিউশন কিন্তু তাদের হোল্ডিং এখানে দেখা যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় 2022 সালে তাদের হোল্ডিং ছিল 19.39%, এখানে হঠাৎ একটু বেড়েছিল, আবার কমে গেছে, এরপরে আবার কিন্তু বাড়ছে। এখন তাদের কারেন্ট হোল্ডিং হচ্ছে প্রায় কত, এখানেও দেখি আমরা 21.12%, অর্থাৎ 2,42 লাখ শেয়ার তাদের হাতে রয়েছে। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা একটা আপ ট্রেন্ড, তাদের হোল্ডিংটা আপ ট্রেন্ড। হ্যাঁ,
আচ্ছা, মূল সমস্যা এটা হচ্ছে ফরেন শেয়ারের ক্ষেত্রে। ফরেন শেয়ারের যে হোল্ডিংটা সেটা দেখেন ধারাবাহিকভাবে কমতেছে। এটা কত সাল থেকে? 2022 সাল থেকে এখানে দেখা যাচ্ছে যে 2022 সাল থেকে কমতেছে। 2022 সালে ছিল প্রায় 23%, 22.92%, মানে প্রায় 23% থেকে এটা এখন কমতে কমতে এখন প্রায় 20.65%। তার মানে যে প্রায় 2.5% শেয়ার কিন্তু তাদের হাতে নেই, বা তারা সেল করে দিয়েছে বা শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। তো যখনই কোনো বিদেশি কোম্পানি কোনো শেয়ার ছেড়ে দেয়, সেই শেয়ারের দাম আসলে কমে যায়, এরকম রেকর্ড আছে। এটা হচ্ছে ব্যাডবিসির ক্ষেত্রে এই রেকর্ডটা আছে। নেক্সট যখন ব্যাডবিসির আবার রিসেন্টলি আর একটা ভিডিও করবো আশা করছি, তখন আবার সেই জিনিসটাই দেখাবো। তো কাজে এখানে আমরা দুইটা কারণ পেলাম। একটা হচ্ছে যে তাদের ইপিএসটা কমে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে শেয়ার হোল্ডিংটা কমে যাচ্ছে। এই দুইটা কারণ হতে পারে। তাদের নেট যেটা ন্যাভ গ্রোথ সেটা কিন্তু ভালো আছে, যেটা নেট অ্যাসেট ভ্যালু, সেখানে কিন্তু কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ধারাবাহিকভাবে এটা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, সেটা কোনো সমস্যা নাই। এখানে আমরা ইপিএস গ্রোথ যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইপিএস গ্রোথের ক্ষেত্রে দেখেন 2023 সালে এবং কারেন্ট যেটা ইপিএস দেখাচ্ছে সেটা কিন্তু কম দেখাচ্ছে। আবার 2024 সালে 2023 সালের তুলনাতে একটু ভালো হয়েছিল। কিন্তু এখানে আমি এর আগেও বলছি, এখনও বলছি যে এই ইপিএস গ্রোথ মানে ইপিএস দেখে আপনি কিন্তু কারেক্ট সিনারিওটা পাবেন না। কারণ এখানে যেহেতু ওরা মাঝে মাঝে স্টক ডিভিডেন্ড দেয়, তো স্টক ডিভিডেন্ড দিলে তাদের শেয়ার সংখ্যা কিন্তু বেড়ে যায়, আর শেয়ার সংখ্যা বেড়ে গেলে অটোমেটিক্যালি ইপিএস কিন্তু কমে যায়। তো কাজে আপনি ইপিএস দেখে অনেকটা অনুমান করতে পারবেন না। এটার জন্য আপনাকে যাইতে হবে যে নেট প্রফিট গ্রোথ, অর্থাৎ নেট প্রফিট কত হলো সেটার উপর নির্ভর করে আপনি কিছুটা আইডিয়া পাবেন। যেমন ওদের নেট প্রফিট 2016 সালে ছিল হচ্ছে 331 কোটি 44 লাখ, 2017 সালে কমছে, 18 সালে আবার বাড়ছে। তো এইভাবে 2022 সালে সর্বোচ্চ 511 কোটি 9 লাখ ছিল। এখানে আপনার 2023 সালে কমছে এবং 2024 সালে কিন্তু তাদের নেট প্রফিটটা কমে গেছে, অর্থাৎ তাদের যে কোম্পানির যে একটা নেট প্রফিট হয় সেটা কমে গেছে। তো এটাও একটা কারণ। তাহলে আমরা তিনটা কারণ পেলাম, ইপিএস কমে যাচ্ছে এবং হচ্ছে শেয়ার হোল্ডিং পজিশনে একটু সমস্যা, যে ফরেন যেগুলো ইনভেস্টার তারা বিক্রি করে দিচ্ছে, আর এখানে নেট প্রফিটের শেষের দিকে কমে যাচ্ছে। এটা আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ, নেট প্রফিট কমে যাচ্ছে। আর নেট প্রফিট কমে যাওয়ার ফলে তারা কিন্তু ডিভিডেন্ডও কিন্তু ভালো দিচ্ছে না। তবে এখানে আর একটা বিষয় উল্লেখ করতে হয় যে হারে তাদের প্রফিট কমছে, সেই হারে কিন্তু তার থেকে বেশি হারে কিন্তু তারা ডিভিডেন্ড কম দিচ্ছে, মানে এটা অনেক বেশি কম দিচ্ছে। অন্যান্য সময় দেখেন আমরা যে 2006 সাল থেকে হিসাব করি, তখন কি সুন্দর যে 50% ক্যাশ, 20% তখন ওরা স্টক ডিভিডেন্ড দিত। আর এখানে যে কতগুলো স্টক, এটা হচ্ছে স্টক ডিভিডেন্ডের ঘর, যে বোনাস যেটা আর কি, এখানে 20%, 25% এভাবে কিন্তু তারা স্টক ডিভিডেন্ড দিয়ে আসছিল। ইদানিং যেটা হচ্ছে 2017, 18, 19 এখান থেকে যদি আমরা খেয়াল করি যে স্টক ডিভিডেন্ড কমে যাচ্ছে, ক্যাশটা বাড়াই দিছে, স্টকটা ওরা 15% করে দিছে, এটা হচ্ছে 2018 সাল পর্যন্ত, আর ক্যাশ দিচ্ছিল 85, 40, 130 এরকম আর কি। আবার 2019 সাল থেকে স্টক আরও কমাই দিচ্ছে, 10% স্টক দিচ্ছে, ক্যাশ কিন্তু ঠিক ছিল। সর্বশেষ যেটা হচ্ছে শেষের দিকে 21, 22 এই সময়, যেমন 22 সালে 140% ক্যাশ দিছে, 7% স্টক দিছে। এরপরে 2 বছর 23 এবং 24, এই 2 বছর কিন্তু তাদের যে যত সমস্যা, যেমন 23 সালে কোনো স্টক দেয়নি এবং ক্যাশ দিয়েছিল খুবই কম, মাত্র 62.50%, মানে প্রায় 63% আর কি, বা 62.5%, যেখানে এটা খুবই কম। তার লাভ হয়েছে প্রতি শেয়ারে 20 টাকা 40 পয়সা, কিন্তু সে মানে খুব কম দিয়েছে, 6 টাকা, মানে 6 টাকা 25 পয়সা দিয়েছে। তার 20 টাকা লাভ হলো, কিন্তু সে দিল 6 টাকা, এটা হলো। তারপরে 24 সালে দেখেন সে লাভ করলো 31 টাকা, কিন্তু আপনাকে দিচ্ছে 9 টাকা 20 পয়সা। তো এখানে এই দুইটা জিনিস আমি জানি না কেন হয়েছে, ওটা ওদের কোনো আভ্যন্তরীণ কোম্পানির পলিসি কিনা, হতে পারে যে বড় কোনো ডিসিশন যদি নিতে যায়, ওরা হয়তো পরবর্তীতে বড় কোনো ডিসিশন নিতে যাচ্ছে বা বড় কোনো এক্সপেন্স করতে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো ওরা এই লাভটাকে ওরা হয়তো আবার ক্যাপিটালে কনভার্ট করতে পারে বা ইনভেস্টমেন্টে নিয়ে যেতে পারে।
সেটা হয়েছে কিনা আমি আসলে এখন পর্যন্ত এটা জানি না, হলেও হতে পারে, কিন্তু এই কম দেওয়াটাই হচ্ছে বর্তমানে যে প্রাইসটা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আর আরেকটা কথা দেখেন, বেশি দামি শেয়ারগুলা আসলে আমি খুব একটা মানে ওখানে পছন্দ করি না। বেশি দামি শেয়ারগুলোতে একটা সমস্যা আছে, যে বেশি দামি শেয়ারগুলো যেমন একটা শেয়ারের দাম যখন 1400-1500 থাকে, তো এটা ইজিলি 500 টাকায় চলে আসছে, তার মানে কি আপনার 60% 70% টাকা নাই। আর কম দামি শেয়ারগুলোতে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম থাকে, বাট ইদানিং হয়ে গেছে একমাত্র ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে ব্যাঙ্কগুলোতে এমন কিছু সমস্যা হয়েছে যেটা আসলে বিরল ঘটনা বলতে পারেন আর কি। বাংলাদেশ তো দূরের কথা, বিশ্বে এই ধরনের কোনো বিগেস্ট ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয় নাই। আমাদের বাংলাদেশে একটা বিশেষ লোক বা একটা বিশেষ গোষ্ঠী যেভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে স্ক্যাম করেছে, এটা সারা বিশ্বে এরকম কোনো রেকর্ড নাই, এটা একদম বিশ্ব রেকর্ড হয়ে গেছে। সো এই এক কারণে 4-5টা ব্যাংকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, যেটা এখন মানে 3 টাকার নিচেও চলে আসার মতো অবস্থা আর কি, এটা বলতেই হয়। এটা ওই কারণে। আর বড় বড় শেয়ারগুলো হচ্ছে এটা যে কোনো সময় হতে পারে। এখন যেমন দেখেন, তো এটা যে হারে লভ্যাংশ দিত সে হারে এখন দিচ্ছে না, কম দিচ্ছে। তার অর্থ তো এটা না যে এটা একটা শেয়ারের প্রাইস এত ভালো একটা শেয়ার, যাদের কোম্পানি পলিসি ভালো, তারপরে হচ্ছে রেকর্ড ভালো, ব্র্যান্ড ভালো, ইনকাম আছে, ইনকাম হয়তো কম বেশি হতে পারে, সেক্ষেত্রে এত কমে যাওয়ার কারণ হচ্ছে আরেকটা কারণ, সর্বশেষ কারণ যেটা হচ্ছে, এটা হচ্ছে যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল কারণ আর কি। আপনার যেহেতু ফরেন ইনভেস্টাররা শেয়ার বিক্রি করে দিচ্ছে, সেহেতু এখানে একটা সাইকোলজিক্যাল কারণ চলে আসছে। আরেকটা জিনিস এখানে দেখেন, বায়ার অ্যান্ড সেলার, আমাদের আসলে এই মুহূর্তে বায়ারের অভাব আছে, বড় বড় বায়ারের অভাব আছে। আমি ইতিপূর্বে এক ভিডিওতে বলেছিলাম যে অনেকে কিন্তু আসলে বড় বড় গেমলার, মার্কেট মেকার, যাদের হাতে টাকা রয়েছে, তারা আসলে অনেকে কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে, অনেকে পলাতক অবস্থায় আছে। তো শেয়ার মার্কেটে তাহলে আসলে বড় বড় ইনভেস্টর পাবেন কোথায়? নতুনভাবে তো হুট করে তো কোটি কোটি টাকাওয়ালা মানুষ চলে আসবে না, এটা আস্তে আস্তে সময় লাগবে, যেটা এই মুহূর্তে নাই। কোনো গ্যামলিং করার মতো কোনো লোক নাই যে কেউ গ্যামলিং করবে বা একটা বিগ ভলিউম সেল হচ্ছে ওটাকে নিয়ে নিবে। হ্যাঁ, তো এই একটা কারণে হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে বায়ারের অভাব রয়েছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনারা একটা শেয়ারের মূল্যের ক্ষেত্রে দেখবেন যে আপনার বায়ার অ্যান্ড সেলারের যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু কখনোই মূল্য বাড়ে না। বায়ার থাকতে হবে, হিউজ বায়ার থাকে। একটা অনেক সময় 10 টাকার শেয়ার ধরেন যে 50 টাকা চলে যাচ্ছে, কারণ ওখানে হিউজ বায়ার আছে। ওখানে গেমলিংয়ের গেমলিং, সব জিনিসই গেমলিং না, তা ওখানে হয় কি সবাই একসাথে কেনা শুরু করে, বিক্রি করে কম, সবাই একসাথে কেনা শুরু করে, সেটাও এই কারণেও কিন্তু শেয়ারের দাম বাড়ে। আর এখন এখানে একটা প্যানিক চলে আসছে, শেয়ারের দামটা কমা শুরু হয়েছে, তাহলে এমন কমা শুরু হয়েছে যেটা এখানে আর কেউ ইনভেস্ট করতে চাচ্ছে না। সবাই দেখবে যে 1600-1700 টাকার শেয়ার কোথায় এখন 500 টাকায় চলে আসতেছে। এটা একটা আপনার হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার মার্কেটের কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি যে শেয়ার মার্কেট আসলে খুব কঠিন একটা জায়গা। এখানে অনেক কিছুই নির্ভর করে, আপনি অনেক জানবেন, অনেক বুঝেন, কিন্তু তারপরে আপনি লস করতে পারেন। কারণ হচ্ছে শুধু জানা বোঝার মাঝেই কিন্তু শেয়ার মার্কেট কিন্তু না, এখানে আরও অনেক ম্যাটার আছে যেটা আপনার হাতে না। এখানে অনেক ব্যাপার আছে যেটা আপনার হাতে নাই। সেখানে রাজনৈতিক পরিস্থিতি হতে পারে, সারা বৈশ্বিক পরিস্থিতি হতে পারে, তারপরে সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্ট হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, নেগেটিভ ইমপ্রেশন হতে পারে, যে একটা নেতিবাচক ধারণা চলে আসছে। এই মুহূর্তে তো মার্কেটের মধ্যে একটা নেতিবাচক ধারণা চলতেছে, সো এটাও একটা কিন্তু কারণ হিসেবে কাজ করতেছে। তারপর আমি বলি, যারা শেয়ার মার্কেট তারপরে যদি কেউ করতে চান, তো অবশ্যই ভালো শেয়ারে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে তো রেনারটা ভালো শেয়ার, কিন্তু ওই যে কিছু করার নাই, এখানে অনেক পরিস্থিতি আপনারা জানেন যে কি হচ্ছে না হচ্ছে, সো এখানে কিছু করার নাই। তবে শেয়ারটা কিন্তু ভালো শেয়ার, এখনও যদি এটাতে ইনভেস্ট করা যায়। কিন্তু এই মুহূর্তে যেমন আপনার যেটা হচ্ছে যে RSI লেভেলটা কিন্তু লো আছে। লো মানে কি, এখানে সেল প্রেসারগুলো বেশি আছে, মানে সেলার আছে কিন্তু বায়ার কম, এটাই বোঝায় সাধারণত, যদি সংক্ষেপে বুঝতে চান আর কি। যখন RSI হাই হবে তখন বুঝতে হবে যে এখানে অনেক বায়ার আছে, সেলার কম আছে, সব কিনতেছে। আবার যখন নিচে থাকবে, 30-এর নিচে বা 30-এর কাছাকাছি থাকবে, তখন বুঝতে হবে যে এখানে মানুষ সেল করতে যাচ্ছে কিন্তু আসলে বায়ার নাই বলে কিন্তু এটা নিচে থাকে। তো যখন বায়ার নাই তখনই তো ইনভেস্ট করার সঠিক সময়, আর যেহেতু শেয়ারটা ভালো আছে। তারপর আমি বলি যে শেয়ার মার্কেটে এখনও তেমন
কোনো আপনার ভলাটিলিটি আপনারা পাবেন না, এটার জন্য সময় লাগবে। আমি মনে করি যেটা আরও 6 মাস 1 বছর সময় লাগবে, দেন তখন শেয়ার মার্কেটে আপনারা একটা সাধারণ চিত্র পাবেন, ভালো একটা চিত্র পাবেন, তার আগে পাবেন না। আর যারা শেয়ার মার্কেটে এখনও নতুনভাবে ইনভেস্ট করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই ভালো শেয়ারে ইনভেস্ট করবেন, দেখে শুনে করবেন, পরিস্থিতি বিবেচনা করবেন। লোন করে আপনার শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, নিজের টাকাই করবেন। এবং নিজের টাকা যদি একটু লসও হয় তাহলে আপনি একটু ওয়েট করতে পারবেন, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। হয় এবার শেয়ার মার্কেটে অনেকেই লস খাইছে, আমি নিজেও কিছু লস খেয়ে বের হয়ে আসছি, আমি এখনও ইন করি নাই। ইনশাল্লাহ আমার আশা আছে যে মার্কেটটা যদি একটা রেগুলার ফর্মে চলে আসে দেন আবার শেয়ার মার্কেটে আসবে ইনশাল্লাহ। এখনও দেখাদেখি করতেছি, মার্কেট ওয়াচ করতেছি, এভাবে ভিডিও মেক করতেছি আপনাদের সাথে। আমি কিন্তু আমার নিজের জন্য করতেছি, আপনাদের জন্যও করতেছি, আমি নিজেও দেখতেছি কোথায় ইনভেস্ট করা যায় না যায়। তবে ডাইরেক্ট কিন্তু এটা কিন্তু কোনো বাইং বা সেলিং ইনস্ট্রাকশন না, এটা যার যার ব্যাপার, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।